সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে ভালো থাকতে পারবে। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস নিব। আমার বিষয়টি হলো বটানি, উদ্ভিদ বিজ্ঞান। এই প্রোগ্রামটি হলো অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। কোর্স কোড 243005। কোর্সের নাম লিমনোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার। আজকে আমি 8 নম্বর লেকচার নিব, লেকচার নাম্বার 8। টাইটেল অফ দ্য লেকচার কেমিক্যাল ফিচার্স অফ ইনল্যান্ড ওয়াটার। আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ। কাজে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমি আজকে যে বিষয়গুলো পড়াবো সেগুলোর উল্লেখ করেছি, অর্থাৎ কেমিক্যাল ফিচার্স অফ ইনল্যান্ড ওয়াটারের পার্ট 2 এ আজকে আমি যে বিষয়গুলো নিব সেগুলো হলো কার্বনেট, বাইকার্বনেট, পিএইচ এবং নাইট্রোজেন। এরপরে স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের সিলেবাস অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 4th ইয়ারের সিলেবাসে তোমাদের কার্বনেট, বাইকার্বনেট আছে। এর আগে আমি কার্বনেট, বাইকার্বনেটের আগে আমি কেমিক্যাল ফিচার্সে ডিজলভ অক্সিজেন, স্যালাইনিটি, কন্ডাক্টিভিটি এই 3টে বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। কাজে আজকে কার্বনেট, বাইকার্বনেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কার্বনেট, বাইকার্বনেটটা কি এই সম্পর্কে বলছি। কোন ইকোসিস্টেমের কার্বনের গুরুত্ব অপরিসীম। যে কোনো জৈব পদার্থের মূলে থাকে কার্বন ও তার সংশ্লেষণ প্রক্রিয়া। সকল জলজ উদ্ভিদ মুক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে, কিছু কিছু জলজ উদ্ভিদ বা শৈবাল গ্রহণ করতে পারে না। তারা দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড যে বিভিন্ন অবস্থায় দ্রবীভূত থাকে সেই অবস্থায় তারা সেই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে। আচ্ছা, তবে মুক্ত কার্বন ডাই অক্সাইড পানিতে 3 অবস্থায় থাকে। সেই 3 অবস্থা হলো কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং কার্বনেট। কার্বনিক অ্যাসিড হলো মুক্ত কার্বন ডাই অক্সাইড জলাশয়ের পানিতে দ্রবীভূত হয়ে প্রথমে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তারপরে জলাশয়ের পানিতে এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে বাইকার্বনেটে পরিণত হয়। এই যে জলাশয়ের পানিতে কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট হিসেবে দ্রবীভূত থাকে, এটাকে অর্ধসংযুক্ত অবস্থা বলে। যে কার্বন ডাই অক্সাইডের অর্ধসংযুক্ত অবস্থা হলো বাইকার্বনেট অবস্থা। আর এরপর হলো কার্বনেট। জলাশয়ের পানিতে এই বাইকার্বনেট বিশেষ রাসায়নিক অবস্থায় ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বনেটে পরিণত হয়। তাইলে জলজ পরিবেশে বা জলাশয়ের পানিতে কার্বন ডাই অক্সাইডের কার্বনেট হিসেবে দ্রবীভূত থাকলে সেটাকে পূর্ণ সংযুক্ত অবস্থা বলে। অর্থাৎ জলাশয়ে কার্বন ডাই অক্সাইড যদি কার্বনেট হিসেবে থাকে তাহলে সেটাকে কার্বন ডাই অক্সাইডের পূর্ণ সংযুক্ত অবস্থা বলে, কার্বনেট অবস্থা থাকে। নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এরপর আছে পানিতে মুক্ত কার্বন ডাই অক্সাইড যদি না থাকে, কোনো জলাশয়ের পানিতে মুক্ত কার্বন ডাই অক্সাইড নাই, সেই ক্ষেত্রে এই গ্যাসটি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসটি কার্বনেট অবস্থায় পানিতে দ্রবীভূত থাকে। কাজে এগুলো থেকে দেখলাম এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পানিতে পিএইচ এর মান এই কার্বনেট, বাইকার্বনেট বা কার্বন ডাই অক্সাইড এগুলোর উপর নির্ভর করে। পরবর্তীতে এই বিষয়গুলো আসবে, সেখানে আমি এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বনেট এবং বাইকার্বনেট আসলে কার্বন ডাই অক্সাইডের আলোচনা। কার্বন ডাই অক্সাইড যদি আমি বিস্তারিতভাবে আলোচনা না করি তাহলে কিন্তু এই কার্বনেট, বাইকার্বনেট সম্পর্কে আলোচনাটা যথাযথ হবে না, তাই না? তাহলে আমরা প্রথমেই তাহলে কি নিয়ে আলোচনা করব? কার্বন ডাই অক্সাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি এরপরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইডের উৎপত্তি আছে। কার্বন ডাই অক্সাইড একটি গ্যাস, তোমরা জানো। এই গ্যাসটি বায়ুমণ্ডলের বাতাসের একটি অন্যতম উপাদান। বাতাসের বায়ুতে যে অনেক গ্যাসের মিশ্রণ থাকে তার একটি গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, তোমরা জানো।
পানিতে এটার উৎস কি? পানিতে বসবাসকারী সকল জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী শ্বসনের মাধ্যমে দিনরাত্রি 24 ঘন্টা শ্বসন করে থাকে, শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই জলজ প্রাণী জলজ জীব থেকে অর্থাৎ উদ্ভিদ প্রাণী থেকে শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় এটা জলজ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের একটা উৎস। এছাড়াও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড সরাসরি পানিতে দ্রবীভূত হতে পারে। কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা, কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা তো বুঝতেই পারছো, যেহেতু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে থাকে এবং এই সালোকসংশ্লেষণের যে উপাদান সমূহ 4টা উপাদান লাগে আমরা জানি যে ক্লোরোফিল অর্থাৎ সবুজ উদ্ভিদ করতে পারবে, আলো, তারপরে হলো পানি এবং কার্বন ডাই অক্সাইড। এই যে 4টা উপাদান ছাড়া সালোকসংশ্লেষণ হবে না, তার অন্যতম উপাদান হলো কিন্তু কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড অক্সাইডের মাধ্যমে সবুজ উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে থাকে, যে খাদ্যের উপরে সমস্ত প্রাণী জগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর করে। হ্যাঁ, তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজনীয়তা কি তোমরা সহজেই বুঝতে পারছো, অপরিসীম, এক কথায় বলতে গেলে অপরিসীম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কার্বন ডাই অক্সাইড কার্বনেট ও বাইকার্বনেট রূপে পানিতে বাফার হিসেবে কাজ করে, যেটা আমি আগেই বলেছি যে আমরা যে পিএইচ পানিতে যে পিএইচ নির্ণয় করা হবে, পিএইচ এর পরিমাপ করা হবে, সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড কার্বনেট এবং বাইকার্বনেট রূপে সেখানে পানিতে বাফার হিসেবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে কার্বন ডাই অক্সাইড কতগুলো গুরুত্বপূর্ণ জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আমি যেটা আগে বললাম সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। শ্বাস প্রশ্বাস ও রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কার্বন ডাই অক্সাইড দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ আমরা যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি বা জলজ প্রাণী অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, রক্তে অক্সিজেন বহন করছে, এগুলি সবকিছু কিন্তু কার্বন ডাই অক্সাইড দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড শ্বসনে বের হয়ে যাচ্ছে তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, এরপর আছে কার্বন ডাই অক্সাইডের 4টা বন্ড। এই 4টা বন্ডের জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক রাসায়নিক দ্রব্য তৈরি করতে পারে। হ্যাঁ, জৈব পদার্থ বলো, জৈব যৌগ বলো, এমনি যৌগিক পদার্থ বলো, বিভিন্ন পদার্থের সাথে যুক্ত হয়ে অনেক রাসায়নিক দ্রব্য উৎপন্ন করতে পারে। এছাড়া আমরা গাছের বৃদ্ধিতে এবং বীজের অঙ্কুরোদ্গমে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা দেখতে পাই। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এর পরবর্তী স্লাইডটি হলো পানিতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণ, কিভাবে পানিতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইড কিভাবে বাড়ে সেটা এখানে এই আলোচনায় চলে আসবে। আমরা জানি যে বাতাসে কার্বন ডাই অক্সাইড কি জন্য বাড়ে, যে প্রচুর যদি শিল্প কারখানা স্থাপিত হয়, তারপরে এই যে আমাদের দেশে যে ইটের ভাটাটা আছে এগুলো, তারপরে বনাঞ্চল যে ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোর জন্য কি হচ্ছে, বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু পানিতে মিশছে, তো বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে যায়, হ্যাঁ, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, সবুজ উদ্ভিদ তো বনাঞ্চল ধ্বংস মানে কি, উদ্ভিদ কেটে ফেলা, বৃক্ষ কেটে ফেলা, বৃক্ষ কেটে ফেললে সালোক সংশ্লেষণ কম হবে, সালোক সংশ্লেষণ হবে না, সালোক সংশ্লেষণ না হলে কার্বন ডাই অক্সাইড কি হবে, বায়ুতে বেড়ে যাবে। হ্যাঁ, উদ্ভিদ কর্তৃক গৃহীত হবে না, বায়ুতে বেড়ে যাবে। তো এই বায়ু যদি আবার পানিতে মিশে, স্বভাবতই পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, যেহেতু বায়ুতে বেশি পানিতেও বেশি হবে। হ্যাঁ, আর আরেকটা কি, যে কোনো কার্বন ডাই অক্সাইড শহরের নিকট বা আগ্নেয়গিরির সন্নিকটের যে জায়গা, এই জায়গাতে বেশি পরিমাণে থাকে। বুঝতে পারছো কেন থাকে, এই শহরের কাছের বা আগ্নেয়গিরির সন্নিকটের বায়ুমণ্ডলে বেশি পরিমাণে কেন থাকে, বুঝতে পারছো যে কারণ এগুলিতে কার্বন নিঃসরণ হয়, গাছপালা কম থাকে, উদ্ভিদ কম থাকে সেজন্য। আর বাতাসের কার্বন ডাই অক্সাইড সরাসরি পানিতে দ্রবীভূত হয়, এভাবে এই পানিতে কার্বন ডাই অক্সাইডটা বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়াও আর যেসব কারণে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়ে থাকে সেগুলো হলো শ্বাস প্রশ্বাসের ফলে, জলজ জীব উদ্ভিদ এবং প্রাণী শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি করে, যে শ্বসন ক্রিয়া যে চালায়, শ্বসন ক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যদি প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন না থাকে তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হবে না। সেই ক্ষেত্রে শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো সেটা সেই জলাশয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তারপরে ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানিতে কিভাবে আসে দেখো, যে ভূগর্ভস্থ পানিকে মাটি নিচের পানি, এই মাটি নিচের পানিটা কিন্তু মাটির উপরে থেকে চুয়ায় চুয়ায় নিচে যায়। এই যে চুয়ে নিচে যায় তখন এই পানিতে কি থাকে, কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে, সে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড কিন্তু মাটির নিচে চলে যায়। আবার মনে করো যে বৃষ্টি যে পড়ে, বাতাসের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়, সেই দ্রবীভূত পানি মাটির উপরে পড়ে, সেই পানি চুয়ে মাটির নিচে অর্থাৎ ভূগর্ভে চলে যায়। সেভাবেও কিন্তু এই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড মাটির নিচে চলে যাচ্ছে।
এবং আরো কি আরো আরো জিনিস আছে, যেমন মাটির নিচে চলে যাওয়ার সময় এই পানিটা যখন চুয়ায় মাটির নিচে যায়, মাটির নিচে কি থাকে, বৃক্ষের শিকড় থাকে, বড় বড় গাছের শিকড় থাকে, এবং এই শিকড় বা অন্যান্য পচা মৃতদেহ বা পচনকৃত দ্রব্য থাকে, সেই দ্রব্যগুলার সাথে পানি মিশ্রিত হয়ে সেই পচন ক্রিয়ার ফলেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তোমরা জানো। সেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এই চুয়ানো পানিটার সাথে মিশে যাবে, মিশে গিয়ে পানিতে দ্রবীভূত হবে এবং পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দিবে। এছাড়াও দেখা যায় যে ভূগর্ভস্থ পানির সাথে অন্যান্য পানি এসে মিলিত হয়, যেখানে অ্যালকালির পরিমাণ বেশি থাকে, হ্যাঁ, অন্যান্য রাসায়নিক পদার্থের পরিমাণ বেশি থাকে, যে জন্য ভূগর্ভস্থ পানি হতে এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় জলাশয়ের মধ্যে। রাসায়নিক পদার্থের রাসায়নিক দ্রব্যের সঙ্গে বলা হয়েছে, এরপরে রাসায়নিক দ্রব্য হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যৌগের রাসায়নিক পদার্থ, যেমন কার্বন ডাই অক্সাইড তোমার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এই হিসেবে অর্ধ সংযুক্ত অবস্থায় থাকে। তো আমাদেরকে আগে বলেছি যে পূর্ণ সংযুক্ত অবস্থা, কার্বন ডাই অক্সাইডের পূর্ণ সংযুক্ত অবস্থা হলো কার্বনেট, আর অর্ধ সংযুক্ত অবস্থা হলো বাইকার্বনেট। কাজে এই যে বিভিন্ন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট বা কার্বনেট হিসেবে থাকছে, এটা কিন্তু অর্ধ সংযুক্ত অবস্থা বা পূর্ণ সংযুক্ত অবস্থা তার কার্বন ডাই অক্সাইডের। হ্যাঁ, তো এই হিসেবে এরা কি করে যে তলদেশে জমা হতে পারে, এবং যখন প্রয়োজন হয় তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই যে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট বা বাইকার্বনেট এগুলো ভেঙে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে পড়ে, মুক্ত হয়ে আবার প্রয়োজনের সময় এরা কাজে, সেই প্রয়োজনীয় কাজে অংশগ্রহণ করতে পারে। কাজে বুঝতে পারছো যে রাসায়নিক দ্রব্যের সঙ্গে থাকে এবং সেখান থেকে আবার মুক্ত হয়েও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পচনের ফলে একটু আগেই বলেছি যে মৃতদেহ জলাশয়ের যে জীব, উদ্ভিদ এবং প্রাণী, এগুলো মারা যাবে, মারা গিয়ে তলদেশে জমা হয় এবং সেখানে অণুজীব দ্বারা ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো অণুজীব, এইসব অণুজীব দ্বারা জীবদেহের পচন ঘটে। পচনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কাজে এই পচনের ফলে জলাশয়ের তলদেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে থাকবে। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পানিতে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ার কারণ বা পতনের কারণ, ফটোসিনথেসিসের জন্য যে জলাশয়ে কার্বন ডাই অক্সাইড শ্বসনের ফলে উৎপন্ন হয়, বায়ুমণ্ডল থেকে মিশ্রিত হয়। এটা সেই জলাশয়ে যদি প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন, জলজ উদ্ভিদ থাকে, তারা কি করবে, এই কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিস এর মাধ্যমে খাদ্য তৈরি করতে ব্যবহার করে ফেলবে। আর যদি ব্যবহার করে ফেলে তাহলে দেখা যাবে যে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। যদি প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন থাকে, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যদি ব্যবহৃত হয়ে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যেতে পারে বা কমে যায়। পানি আলোড়নের জন্য, পানি আলোড়ন কি কোনো বিশেষ অবস্থায় পানি যদি নড়াচড়া করে, তাহলে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পানি থেকে বের হয়ে যায়। হ্যাঁ, নড়াচড়ার ফলে বা আলোড়নের ফলে বের হয়ে যায়। তারপরে কি বাষ্পীভবনের জন্য, বাষ্পীভবনের জন্য যেসব পানিতে বাইকার্বনেট আছে সেগুলো বাষ্পীভবন করা হলে অর্ধ সংযুক্ত কার্বন ডাই অক্সাইড কার্বনেট হিসেবে নিচে চলে যায় এবং কার্বন ডাই অক্সাইডটা মুক্ত হয়ে পড়ে বা নিচে চলে যায়, এবং তখন দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। হ্যাঁ, আর মাল্ট তৈরির জন্য, মাল্ট তৈরি মানে কি, যে কার্বন ডাই অক্সাইডটা জলাশয়ের মধ্যে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়, অথবা আমি একটু আগে বলেছি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট, বাইকার্বনেট, এগুলোতে পরিণত হয় এবং এগুলো তলদেশে জমা হয়, যেটাকে মার্ল বলে। হ্যাঁ, মার্লের আকারে এগুলো তলদেশে জমা হয়। যখন মাল তৈরি হয় অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা ওই রাসায়নিক যৌগের সাথে সংযুক্ত হয়ে পড়ে, তখন স্বভাবতই পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে মাল তৈরির ফলেও কার্বন ডাই অক্সাইড কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা পূর্ণ সংযুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণের উপর ভিত্তি করে জলাশয়ের শ্রেণীবিন্যাস দেখব। পূর্ণ সংযুক্ত কার্বন ডাই অক্সাইড মানে হলো কার্বনেট। হ্যাঁ, এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আমি বারবার বলছি যে পূর্ণ সংযুক্ত কার্বন ডাই অক্সাইড হলো কার্বনেট। এই কার্বনেটের উপর ভিত্তি করে জলাশয়ের পানিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন মৃদু পানি জলাশয়, মধ্যম পানির জলাশয় এবং ক্ষর পানির জলাশয়। তো এগুলো কি, মৃদু পানির জলাশয়, এই ধরনের জলাশয়ে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম জাতীয় যৌগিক পদার্থ দ্রবীভূত অবস্থায়
থাকে, অর্থাৎ দ্রবীভূত অবস্থায় কিরকম থাকবে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এই হিসাবে থাকে। এবং এইভাবে এইসব জলাশয়ে এই জাতীয় যৌগ পদার্থ দ্রবীভূত অবস্থায় কম থাকে, মৃদু পানি জলাশয়ের মধ্যে কম থাকে। এবং পূর্ণ সংযুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রতি লিটার পানিতে 5 সিসির ঊর্ধ্বে যায় না, অর্থাৎ 5 সিসির বেশি থাকে না। তো এই ধরনের জলাশয়গুলোকে তোমার মৃদু পানি জলাশয় বলে, এবং এগুলোকে অনুর্বর হয়ে থাকে, এগুলো কিন্তু উর্বর হয় না, এগুলো অনুর্বর হয়ে থাকে। এরপর হলো মধ্যম জাতীয় জলাশয়, মিডিয়াম ওয়াটার পানির জলাশয় যেগুলো, এই জলাশয়ে সংযুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সংযুক্ত অর্থাৎ কার্বনেটের পরিমাণ প্রতি লিটারে 5 থেকে 22 সিসি হয়ে থাকে। এবং এই জৈবিক পানিতে মোটামুটি জৈবিক উৎপাদন মোটামুটি থাকে, মাঝারি ধরনের, যে জন্য মধ্যম পানি জলাশয় বলা হচ্ছে। এবং ক্ষরপানি জলাশয় হলো এই জলাশয়গুলিতে সংযুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অর্থাৎ কার্বনেটের পরিমাণ প্রতি লিটারে 22 সিসির ঊর্ধ্বে হয়, অনেক বেশি। তোমরা দেখছো অনেক সময় সর্বাধিক প্রতি লিটারে 50 সিসিও হতে দেখা যায়। এবং এর বেশিও কার্বন ডাই অক্সাইড থাকে, সংযুক্ত কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বনেট থাকে। এই শ্রেণীর জলাশয়গুলোতে জৈবিক উৎপাদন অধিক হয়, অর্থাৎ অধিক পরিমাণে জৈবিক উৎপাদন হতে দেখা যায়। জৈবিক উৎপাদন মানে তোমরা বুঝতেই পারছো যে জলাশয়ের যে জীবের মৃতদেহ নিচে তলানিতে জমা হবে, এবং সেটার ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেটাকে কিন্তু কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য পদার্থ উৎপন্ন হয়, সেটাকে কিন্তু জৈবিক উৎপাদন বলা হচ্ছে এখানে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা জলাশয়ের কার্বন ডাই অক্সাইডের বিস্তার সম্পর্কে এই স্লাইডটি বিস্তারের উপর তৈরি করেছি, এবং এই বিস্তার সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন অঞ্চলের জলাশয় বিভিন্ন অবস্থায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বিভিন্ন ঋতুতে বিভিন্ন পরিমাণে হয়ে থাকে। একই অঞ্চলে একই ধরনের মাটিতে নতুন জলাশয়গুলিতে পুরাতন জলাশয়ের তুলনায় কম কার্বন ডাই অক্সাইড উপস্থিত থাকে। এটা কি নতুন জলাশয়ের মধ্যে পুষ্টিকারক পদার্থের অভাব থাকে, কারণ এটা তো নতুন করা হয়েছে। পুষ্টিকর পদার্থের অভাবের জন্য প্রচুর জীব জন্মাতে পারে না। নতুন জলাশয়ে কিন্তু দেখবে যে খুব কম পরিমাণে জলজ উদ্ভিদ থাকে, বা জলজ মাছ বা অন্যান্য প্রাণী কম পরিমাণে থাকে। কাজেই তাদের শ্বাস প্রশ্বাসে বা শ্বসনের ফলে কিন্তু বেশি কার্বন ডাই অক্সাইড থাকে না। আবার যেহেতু বেশি জীব নাই, সেগুলি মৃতদেহ বেশি নিচে জমা হয় না, কারণ নতুন জলাশয়। কাজে নিচেও যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে পচনের ফলে, সেটাও কিন্তু হয় না। সেই জন্য কি হয়, এই নতুন জলাশয়গুলোতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকে। আবার শীত প্রধান দেশের জলাশয়গুলিতে শীতের সময় কি হয়, উপরের জলাশয়ের উপর পানিটা বরফে পরিণত হয়ে যায়, এবং জলাশয় পানিটা যেহেতু উপরের পানিটা বরফে পরিণত হয়ে যায়, এর নিচের পানিটা বায়ুমণ্ডলের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। বায়ুমণ্ডল কিন্তু আর ওই জলাশয়ের পানিতে মিশ্রিত হতে পারে বা সংযুক্ত হতে পারে, সংযোগ থাকে না। তখন কি হয়, এই অবস্থায় উপরের পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকবে, যেহেতু যে বায়ুমণ্ডল মিশ্রিত হতে পারছে না। কিন্তু নিচের পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকতে পারে। কিভাবে? কারণ নিচে তো প্রাণী আছে, কিছু জলজ উদ্ভিদ আছে, অর্থাৎ জলজ জীব আছে, এরা শ্বসন করছে, শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এরা মারা যাচ্ছে। মারা যাওয়ার ফলে তলদেশে কি হচ্ছে, মারা যাওয়ার ফলে তলদেশে এদের মৃতদেহ জমা হচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে পচনের ফলে। কাজেই উপরে বরফ থাকলেও নিচে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকছে। যে উর্বর জলাশয়গুলি তাপমাত্রা ঘটিত স্তরীভূত অবস্থায়, অর্থাৎ তাপমাত্রায় বিভিন্ন স্তরের হয়, এপিলিমনিয়ন, মেটালিমনিয়ন, হাইপোলিমনিয়ন। এই স্তরীভূত অবস্থায় ওই পানিতে অক্সিজেনের জন্য যে ধরনের কার্ভ থাকে, কার্বন ডাই অক্সাইড কার্ভ তার বিপরীত ধরনের হয়ে থাকে। এখানে আমি যে এটা তোমাদেরকে এই চিত্রের সাহায্যে বুঝিয়ে দেই। চিত্রে দেখো যে এই যে এটা হলো উপরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর নিচে তাপমাত্রা দেখেছে যে 25.5%, 26.5 ডিগ্রি, 25.5 ডিগ্রি, 26.5 ডিগ্রি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো তাপমাত্রা। আর বামে গভীরতা মিটারে দেখানো হয়েছে। এখন এই যে উপরে 0 ডিগ্রি, গভীরতা 0 ডিগ্রি মানে জলাশয়ের উপরিভাগ। এই উপরিভাগে দেখো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত কম, 0%। কিন্তু আমরা অক্সিজেনের ক্ষেত্রে কি দেখেছিলাম, এটা কিন্তু এপিলিমনিয়ন অঞ্চলে, এবং উপরের অংশে কিন্তু তাপমাত্রাও বেশি ছিল, অক্সিজেনের পরিমাণও বেশি ছিল। তারপরে কি মেটালিমনিয়ন অঞ্চলে কি হয়েছে, আরো কমে গিয়েছিল। কিন্তু এখানে কি হচ্ছে, মেটালিমনিয়ন অঞ্চলে যে কার্বন ডাই অক্সাইড কিন্তু বেশি, প্রায় এই যে 20 ডিগ্রির কাছাকাছি চলে গেছে মেটালিমনিয়ন অঞ্চলে, এবং হাইপোলিমনিয়ন অঞ্চলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, এবং সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় 30-এর উপরে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেখতে পাচ্ছি। কাজেই অক্সিজেনের ক্ষেত্রে কি ছিল,
এখানে এপিলিমিনাল অঞ্চলে বেশি ছিল, মেটালিমিনাল অঞ্চলে কম ছিল, আবার হাইপোলিমিনাল অঞ্চলে আরো কম ছিল, হ্যাঁ একেবারে কমে গিয়েছিল। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড উল্টা বিপরীত, কার্বন ডাই অক্সাইড এপিলিমিনালে কম, মেটালিমিনালে বাড়ছে, বাড়তে বাড়তে একদম তলদেশে হাইপোলিমিনাল অঞ্চলে আরো বেশি, হ্যাঁ তলানি স্তরে আরো বেশি। তাহলে বুঝতে পারছো যে অক্সিজেন কার্ভের বিপরীত কার্ভ। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা গ্রীষ্মকালীন স্তরীভূতকরণটা দেখি। গ্রীষ্মকালীন স্তরীভূতকরণের সময় এপিলিমিনাল অঞ্চলে তরঙ্গ শ্বাস ঢাকার জন্য, তরঙ্গ শ্বাস মানে তরঙ্গ সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, এই স্তরে কার্বন ডাই অক্সাইড একই থাকে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ওরকম কোনো হ্রাস বৃদ্ধি হয় না। কিন্তু এই অবস্থা আবার মেটালিমিনাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকে। এপিলিমিনাল অঞ্চলে দিনের বেলায় ফটোসিনথেসিস হয়, যখন দিনের বেলায় ফটোসিনথেসিস হয় তখন কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, এটা আমি আগেও বলেছি। কিন্তু রাতে কিন্তু ফটোসিনথেসিস হয় না, হ্যাঁ সূর্যালোক থাকে না, হয় না, তখন কিন্তু রাতে শ্বসনের পরিমাণ বেড়ে যায়, কারণ ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে না, সালোকসংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে না, শুধু শ্বসন হচ্ছে, শ্বসনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কাজেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা কার্বন ডাই অক্সাইডের একদম শেষে চলে এসেছি। নদীতে কার্বন ডাই অক্সাইড কেমন বা মোহনাতে কেমন সেটা আলোচনা করব। নদীতে কার্বন ডাই অক্সাইড, নদীর স্রোতের জন্য নদীতে সবসময় ওলট পালট হয় এবং এই জন্য স্তরের সৃষ্টি হয় না, এটা অনেকবার করে বলেছি, একদম প্রথম থেকে নদীর ইকোলজি থেকে এই বলা শুরু হয়েছে। প্রত্যেকটা টার্মস এর ক্ষেত্রে আসতেছে, প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, সেজন্য বারবার বলতে হচ্ছে। তাই কার্বন ডাই অক্সাইড নদীর একটি বিশেষ স্থানে সব গভীরতা একই ধরনের মোটামুটি থাকে, তবে লম্বালম্বি যদি এক স্থান থেকে অন্য স্থানে কার্বন ডাই অক্সাইডের পরিমাপটা দেখা যায় তখন কিন্তু পার্থক্য দেখা যায়। নদী ও তার উপনদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলের মাটির উপরও কিন্তু এটা নির্ভর করে। যেমন মাটি যদি গ্রানাইট হয় সে প্রান্তে মৃদু হবে, হ্যাঁ সেই পানিতে মৃদু হবে, আর চুন জাতীয় হলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। মৃদু হবে মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম হবে, আর চুনা জাতীয় হলে চুন জাতীয় হলে সেই পানিতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। বুঝতে পারছো? আর মোহনাতে নদীর পানি কি পরিমাণ গিয়ে পড়ে তার উপর মোহনার পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ভর করে। এস্টুয়ারির পানির লবণাক্ততার পরিমাণ যত বৃদ্ধি পায় ওই পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তত কমে যায়। অর্থাৎ মোহনা সমুদ্রের দিকে, সমুদ্রের পানিতে পানি বেশি লবণাক্ত তোমরা জানো, মোহনা যখন সমুদ্রের দিকে থাকবে সেখানে কিন্তু কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম হবে, কারণ লবণাক্ততা বেশি থাকলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম হয়। আবার নদীর দিকের পানি, মোহনার যে নদীর দিকের পানি সেটা মিঠা পানি, সেখানে আবার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে। কাজে বুঝতেই পারছো যে মোহনাতে নদীর মিঠা পানি বা সমুদ্রের লবণাক্ত পানির উপর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ভর করছে। এস্টুয়ারির পানিতে কার্বন ডাই অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রে বাইকার্বনেট ও কার্বনেট রূপে বিদ্যমান থাকে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের প্রভাবটা আমরা এখন একটু আলোচনা করব। যে কার্বন ডাই অক্সাইড শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন যে নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে, রক্তে কি পরিমাণ অক্সিজেন সম্পৃক্ত হবে এগুলো কার্বন ডাই অক্সাইডের উপর নির্ভর করে। কার্বন ডাই অক্সাইড সার সংশ্লেষণে ভূমিকা পালন করছে, সার সংশ্লেষণ কার্বন ডাই অক্সাইড ছাড়া হবে না, সার সংশ্লেষণের মাধ্যমে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। সারা পৃথিবীর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। আবার কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে মাল্ট সৃষ্টি হয়, তোমরা জানো যে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি যখন তৈরি হয় কার্বন ডাই অক্সাইড সংযুক্ত হয়ে রাসায়নিক পদার্থের সাথে এগুলো তৈরি হলে এগুলোকে মাল্ট বলে, এগুলো নিচে জমা হয়। কাজে বিভিন্ন কারণে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইডের প্রভাব আমাদের জলজ পরিবেশে বা জীবের, উদ্ভিদ প্রাণী বা জলজ জীব, জলজ উদ্ভিদ, জলজ প্রাণীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। খুবই সংক্ষিপ্তভাবে সবকিছু বলতে হচ্ছে। কার্বনেট বাইকার্বনেট যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এখন সে আলোচনাটা করছি। জলজ উদ্ভিদ মুক্ত কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি বাইকার্বনেট আয়ন এবং ক্ষেত্র বিশেষে কার্বনেট আয়ন থেকেও কার্বনের চাহিদা মেটাতে সক্ষম। এটাই আমি একটু আগেও বলেছি যে যখন মুক্ত কার্বন ডাই অক্সাইডও নিতে পারে, আবার পাশাপাশি বাইকার্বনেট আয়ন এবং কার্বনেট আয়নও কিন্তু এরা নিয়ে থাকে, কার্বনের চাহিদা পূরণ করে থাকে এগুলো থেকে নিয়ে।
অনেক শৈবাল এবং বড় বড় জলজ উদ্ভিদ পানিতে মুক্ত কার্বন ডাই অক্সাইড কম থাকলে এবং বাইকার্বনেট আয়নের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু বাইকার্বনেট আয়ন গ্রহণ করে থাকে। যেসব জলজ উদ্ভিদ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সক্রিয়তা দেখা যায়, এখানে একটা এনজাইমের সক্রিয়তা এখানে একটা কাজ করে। সেই এনজাইমটা কি? সেই এনজাইমটা হলো কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম যেসব জলজ উদ্ভিদে সক্রিয় থাকে, হ্যাঁ, এই এনজাইমের সক্রিয়তা দেখা যায় যেসব উদ্ভিদে, সেই সব উদ্ভিদ কিন্তু বাইকার্বনেট আত্তীকরণ করতে পারে না। আর যে সকল উদ্ভিদে এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সক্রিয়তা দেখা যায় না, সক্রিয়তা থাকবে না, সেই সব উদ্ভিদ বাইকার্বনেট আত্তীকরণ করতে পারে। কাজে বুঝতে পারছো যে কোন উদ্ভিদগুলো পারবে, কোন উদ্ভিদগুলো পারবে না। এবং এখানে একটা এনজাইমের সক্রিয়তাও আমরা দেখতে পাচ্ছি, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সক্রিয়তা। আচ্ছা, এরপরে আমরা কার্বনেট বাইকার্বনেট সম্পর্কে যেটা বলবো, সাধারণ পানিতে দ্রবীভূত কার্বনেট ও বাইকার্বনেটের ঘনত্ব এবং তাদের অনুপাত পানির প্রকৃত পিএইচ এবং বাফার ক্ষমতা নির্ণয় করে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে তোমরা। সাধারণ পানিতে দ্রবীভূত কার্বনেট এবং বাইকার্বনেটের ঘনত্ব এবং তাদের অনুপাতারা পানির প্রকৃত পিএইচ এবং বাফার ক্ষমতা নির্ণয় করা হয়ে থাকে। কাজে পানির পিএইচ যে নির্ণয় করা হয় বা বাফার যে লাগে পিএইচ নির্ণয় করার জন্য, সেগুলো কিন্তু এই কার্বনেট বাইকার্বনেটের দ্বারা, আয়নের দ্বারা হয়ে থাকে। কাজে জলাশয়ে বা পানিতে কার্বনেট বাইকার্বনেটের গুরুত্ব কতখানি তোমরা বুঝতে পারছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর এর সাথে সম্পর্কযুক্ত আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো পানির খারত্ব এবং অম্লত্ব। পানির খারত্ব বলতে কিন্তু কার্বনেট বাইকার্বনেট, খারত্ব মানে ইংরেজিতে অ্যালকাইনিটি, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে পানির খারত্ব বলতে কার্বনেট বাইকার্বনেট ও হাইড্রোক্সাইডের সমষ্টিগত এবং গুণগত পরিমাণকে বোঝায়। হ্যাঁ, সমষ্টিগত এবং গুণগত পরিমাণকে বোঝায়, যা কিনা পানির পিএইচ কে নিরপেক্ষ মাত্রা থেকে, অর্থাৎ পানির পিএইচ এর নিরপেক্ষ মাত্রা কত? 7। হ্যাঁ, নিরপেক্ষ মাত্রা থেকে খারত্ব মাত্রায় নিয়ে যায়। 1 লিটার পানিতে যে পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন, কার্বনেট আয়ন এবং বাইকার্বনেট আয়ন থাকে, তাকে নিরপেক্ষ অবস্থায় আনতে যত মিলি ইকুইভ্যালেন্ট অম্লের অর্থাৎ অ্যাসিডের প্রয়োজন হয়, তার পরিমাণকে মোট খারত্ব বলে। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আসল ব্যাপারটা কি? আসলে খারত্ব পানির প্রোটন ঘাটতি মেপে থাকে। আমরা যে খারত্ব মাপি সেটা আসলে পানির প্রোটনের ঘাটতি। আচ্ছা, প্রতি একক আয়তনের ভর হিসেবে খারত্বকে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে প্রকাশ করা হয়, যেটা একটু আগেই আমি বললাম। এবং আরেকটা এককেও প্রকাশ করা যায়, সেটা হলো পিপিএম ক্যালসিয়াম কার্বনেট হিসেবেও এটাকে প্রকাশ করা যায়। আচ্ছা, পরিমিত ক্ষার পানির হ্রদে প্রায় সকল ক্ষারকই বাইকার্বনেট ধরনের হয়ে থাকে। পরিমিত ক্ষার পানির যে হ্রদগুলো দেখতে পাই আমরা, জলাশয়গুলো দেখতে পাই, সেখানে সব ক্ষারকই বাইকার্বনেট ধরনের হয়ে থাকে। তাই এক্ষেত্রে পানির খারত্বকে বাইকার্বনেট খারত্ব বলা হয়ে থাকে। কাজে দেখতে পাচ্ছ যে কেন কার্বনেট বাইকার্বনেট গুরুত্বপূর্ণ। অনেক হ্রদই কি হয়ে থাকে? বাইকার্বনেট খারত্ব ধরনের হয়ে থাকে। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমি পিএইচ নিয়ে আলোচনা করব। আচ্ছা, পিএইচ সেই কার্বনেট বাইকার্বনেটের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এখানে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখন দেখো যে এই যে পিএইচ কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্বের রেসিপ্রোকাল মানের লগারিদমকে পিএইচ বলে। এই যে লগারিদম মানটা কিভাবে বের করতে হবে দেখো, log 1 ডিভাইডেড বাই এই যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব। হ্যাঁ, এটা দিয়ে আমরা পিএইচ এর মান বের করতে পারবো। আচ্ছা, পিএইচ এর পি বলতে বোঝায় পাওয়ার, পি ইকুয়াল টু হলো পাওয়ার, এবং তা হাইড্রোজেন আয়নের, কার পাওয়ার? হাইড্রোজেন আয়নের পাওয়ার। আচ্ছা, খাঁটি পানিতে অর্থাৎ বিশুদ্ধ পানিতে হালকাভাবে বিচ্ছিন্ন হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়। অর্থাৎ খাঁটি পানি হালকাভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, পানিটা বিচ্ছিন্ন হয়ে যায়, পানি বিচ্ছিন্ন হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়, এই যে H+ এবং OH- পরিণত হয়। প্রাকৃতিক পানি কখনোই খাঁটি অবস্থায় থাকে না। পানির বিচ্ছিন্নতা ধ্রুবক স্থায়ী। পানির বিচ্ছিন্নতা ধ্রুবক মানে এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন কিন্তু স্থায়ী। সুতরাং এতে একটা আয়ন অর্থাৎ ঋণাত্মক বা ধনাত্মক যে আয়নই তুমি যোগ করো না কেন, সে একটা আয়ন যোগ করলে অন্যটা কিন্তু কমে যাবে।
হ্যাঁ, তুমি ধনাত্মক আয়ন যোগ করলে ঋণাত্মক কমে যাবে, বা ঋণাত্মক আয়ন যোগ করলে ধনাত্মক কমে যাবে, অন্যটা কমে যাবে। সুতরাং অ্যাসিড বা অম্ল জাতীয় বিক্রিয়ায় অধিক হাইড্রোজেন আয়ন যোগ করলে পিএইচ নিরপেক্ষ মাপ হতে সরে গিয়ে অ্যাসিডের দিকে যাবে। হ্যাঁ, হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেন আয়ন যদি আমরা যোগ করি, প্রোটন যোগ করলে কি হবে, পিএইচ এর মান অ্যাসিডের দিকে যাবে। অ্যাসিডের দিকে যাবে মানে নিরপেক্ষ থেকে কমে যাবে। নিরপেক্ষের মান কত, 7, কমে গিয়ে পিএইচ 4 হচ্ছে। এটা দেখো ব্র্যাকেটে আমি দেখিয়েছি, পিএইচ 4, অর্থাৎ অম্ল হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে। অন্যদিকে ক্ষারীয় বিক্রিয়ায় হাইড্রোজেন আয়নের সক্রিয়তা নিরপেক্ষ অবস্থা থেকে হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। কমে গেলে কি হবে, নিরপেক্ষ থেকে বেশি হবে। নিরপেক্ষ মান 7, এখানে আমি কি দিয়েছি, পিএইচ এর মান 10 হচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখবে, পিএইচ এ হাইড্রোজেন আয়নের ঘনত্ব মাপা হয় না। কি মাপা হয়, হাইড্রোজেন আয়নের সক্রিয়তা মাপা হয়, কি পরিমাণ সক্রিয়, এটা সবসময় মনে রাখতে হবে। ঘনত্ব মাপা হচ্ছে না, সক্রিয় মাপা হচ্ছে। এরপর আমরা পিএইচ এর প্রভাব দেখব। জলাশয় তত্ত্বে পিএইচ এর প্রভাব প্রধানত 2 ধরনের হয়ে থাকে। একটি হলো জলজ পরিবেশের সাধারণ অবস্থার পরিমাপক হিসেবে, এবং আরেকটি হলো সীমা নির্ধারক হিসেবে। আচ্ছা, তো প্রথমটি নিয়ে আমি আলোচনা করছি যে জলজ পরিবেশের সাধারণ অবস্থার পরিমাপক হিসেবে এই বিষয়টা কি। কোনো একটি বিশেষ সময় জলাশয়ের পরিবেশ কেমন আছে সেটা জানার জন্য, সেটা জানার উপায় হলো সেই জলাশয়ের পিএইচ এর পরিমাপ জানা। জলাশয়ের পিএইচ এর পরিমাপটা জানলে কিন্তু আমরা ওই একটা বিশেষ সময়ে জলাশয়ে পরিবেশ কিরকম আছে সেটা জানতে পারবো। কোনো এক বিশেষ সময় কোনো পানির পিএইচ পরিমাপের সঙ্গে ওই পানির বিভিন্ন বিষয়ে সংযুক্ত থাকে। কি কি সংযুক্ত থাকে সেটা হলো যে মুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, অ্যালকালাইনিটি, দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত ঘনবস্তুর পরিমাণ, হ্যাঁ, সংরক্ষিত পিএইচ এবং আরো অন্যান্য দ্রব্যের পরিমাণ প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, এটার সাথে মানে সম্পৃক্ত থাকে। পিএইচ এর মানের উপর এগুলো প্রভাব বিস্তার করে থাকে। কাজে আমরা যদি পিএইচ এর মানটা পরিমাপ করি তাহলে কিন্তু এইসব বিষয়গুলো আমরা জানতে পারবো, যে ওখানে অ্যালকালিনিটি কেমন আছে, মুক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিরকম আছে, দ্রবীভূত ঘনবস্তুর পরিমাণ কেমন, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কেমন। এই পিএইচ মান জানার সাথে সাথে সেখান থেকে কিন্তু এগুলির পরিমাণ আমরা জানতে পারবো। সেই বিষয়টি কিন্তু বলেছে যে জলজ পরিবেশের সাধারণ অবস্থার পরিমাপক হিসেবে। এরপর হলো সীমা নির্ধারক হিসেবে। সীমা নির্ধারকটা কি, প্রত্যেক জীবের জন্য, জলজ জীবের জন্য পিএইচ এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাত্রা আছে, এবং একটি অপটিমাম পিএইচ মাত্রা আছে। এই অপটিমাম পিএইচ মাত্রায় প্রত্যেকটি জীব ভালোভাবে বেঁচে থাকতে পারে, জলজ জীবও ভালোভাবে বেঁচে থাকতে পারে। আর এই অপটিমাম মাত্রাটা যদি ঠিক মতো না থাকে জলজ পরিবেশে বা যে কোনোখানে যদি ঠিক মতো না থাকে, যদি পিএইচ এর সর্বনিম্নের নিচে নেমে যায় এবং সর্বোচ্চ পরিমাপের উপরে উঠে যায়, তাহলে কিন্তু কোনো জীব বেঁচে থাকতে পারবে না। তার অপটিমাম মাত্রার চেয়েও যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবে না, মারা যাবে। তাহলে দেখতে পাচ্ছ পিএইচ এর পরিমাপ জানা বা পিএইচ কতখানি গুরুত্বপূর্ণ। জলজ জীবের পিএইচ এর সহ্য সীমা, সেটাও কিন্তু আমি এর সাথে আলোচনা করে ফেললাম। ওই যে অপটিমাম মাত্রার নিচে গেলে মারা যাবে, মানে সর্বনিম্নের নিচে নেমে গেলে মারা যাবে পিএইচ এর, আবার পিএইচ এর সর্বোচ্চ মাপের উপরেও চলে গেলে, সহ্য সীমার উপরেও চলে গেলে জলজ প্রাণী, মাছ টাছ এগুলো সব মারা যাবে। কাজে পিএইচ এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জলাশয়ে। এরপরে স্লাইডে চলে যাব। এরপরে স্লাইডে পিএইচ এর উলম্ব বিস্তার সম্পর্কে আমরা আলোচনা করব। জলাশয়ের বিভিন্ন গভীরতায় পিএইচ এর পরিমাণ কি হবে তা উৎপাদন অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার এবং পচন অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের উৎপাদনের উপর নির্ভরশীল। এটা কিন্তু অলরেডি কার্বন ডাই অক্সাইডে আলোচনা করেছি। এটা জলাশয়ের উপরে কি পরিমাণ উৎপাদন হবে, জলাশয়ের উপরে কি থাকে, ফাইটোপ্লাঙ্কটন থাকে, সূর্যের আলো থাকে, অক্সিজেন বেশি থাকে, সেখানে কি থাকবে, জলাশয়ের উপরিভাগ এপিলিমিনাল অঞ্চল, সেখানে ফাইটোপ্লাঙ্কটন থাকবে, জলজ উদ্ভিদ থাকবে, সেগুলো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটাই কিন্তু উৎপাদন, প্রাইমারি প্রোডাক্টিভিটি। কাজে পিএইচ কি পরিমাণ থাকবে, এই প্রাইমারি প্রোডাক্টিভিটিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ জলজ সবুজ উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটন দ্বারা কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ব্যবহার হচ্ছে সেটার উপর। আর নিচে এই যে মৃতদেহ জমে যে নিচে যাবে, নিচে অণুজীবের পচন ক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। কাজে নিচে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, জলাশয়ের তলদেশে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এই পরিমাণের উপর, আর উপরে কি পরিমাণে ফটোসিনথেসিসের ফলে কি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হচ্ছে, এই ব্যবহার এবং নিচের উৎপাদন, এই তিনটার পরিমাণের উপরে নির্ভরশীল হবে পিএইচ এর পরিমাণটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেসব হ্রদের পানির বাফার পদ্ধতি দুর্বল
সেসব জলাশয়ের পতন স্তরে যে কোনো পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে পিএইচ হ্রাস পাবে। হ্যাঁ, কাজেই কার্বন ডাই অক্সাইড যদি যে কোনো পরিমাণেই থাকুক জলাশয়ের তলদেশে উৎপন্ন হলে তখন দেখা যায় যে পিএইচ এর পরিমাণটা হ্রাস পায়। আচ্ছা, এরপরে আমরা আরো জলাশয় দেখব যে পিএইচ এর পরিমাণটা কেমন হয়। যেসব জলাশয়ে বাইকার্বনেট অ্যালকালিনিটি কম, বাইকার্বনেট মানে বুঝতে পারছো যে কার্বন ডাই অক্সাইড অর্ধ সংযুক্ত অবস্থায় থাকবে এবং এটা কি হবে, অ্যালকালাইনিটি হবে, হ্যাঁ ক্ষারত্ব হবে। বাইকার্বনেট অ্যালকালিনিটি কম থাকবে, অজৈব পুষ্টিকারকের পরিমাণ কম, অজৈব পুষ্টিকারক নাই, জলাশয়ের উৎপাদন স্তরে জৈবিক উৎপাদন তেমন ঘটে না। যেহেতু পুষ্টিকারক নাই তাহলে এখানে জলজ জীব উদ্ভিদ প্রাণী কম থাকবে, কম থাকলে নিচে মৃতদেহ কম জমা হবে, সেই জন্য নিচে জৈবিক উৎপাদন তেমন হবে না। জৈবিক উৎপাদন কিন্তু নিচে পচনের ফলে সৃষ্ট বিভিন্ন রাসায়নিক পদার্থ তথা কার্বন ডাই অক্সাইডের কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ, নিচে স্তরে জৈবিক উৎপাদন তেমন ঘটে না, তাই হাইপোনিম্ন অঞ্চলে মৃত জৈবিক পদার্থ তেমন জমা হয় না। এটা একটু আগে বললাম যে যেহেতু পুষ্টিকারক পদার্থ নাই উপরে, উপরে জলজ জীব বা জলজ উদ্ভিদ নাই, সেজন্য নিচে এদের মৃতদেহ জমা হবে না, তাই হাইপোনিম্ন অঞ্চলে জৈবিক পদার্থ জমা হবে না। সুতরাং এই অঞ্চলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় না। যেহেতু হাইপোনিম্ন অঞ্চলে মৃত জীবদেহ নাই, জীবদেহ পচনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারছে না, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে কিভাবে? হ্যাঁ, তাই সেজন্য এখানে বৃদ্ধি পায় না, তাই এই অঞ্চলের পিএইচও হ্রাস পায় না। অর্থাৎ যেহেতু কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে না তাহলে পিএইচ হ্রাস পাবে না, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু পিএইচ হ্রাস পায়। আমরা কিন্তু একটু আগে সেটা আলোচনা করেছি। আচ্ছা, এরপর পক্ষান্তরে এর বিপরীতে আমরা দেখি যে যে জলাশয়ে বাইকার্বনেট অ্যালকালিনিটি বেশি ও পর্যাপ্ত পরিমাণে অজৈব পুষ্টিকারক রয়েছে সেসব জলাশয়ের এপিলিমনিয়ন অঞ্চলে উৎপাদন স্তরে প্রচুর পরিমাণে জৈবিক উৎপাদন হয়। হ্যাঁ, এবং অর্থাৎ ওই যে জীবজ প্রাণী উৎপন্ন হয়ে থাকে, জীবজ প্রাণী উৎপন্ন হয়, যার ফলে হাইপোলিমনিয়ন অঞ্চলে মৃত জৈবিক পদার্থ জমা হয় এবং হাইপোলিমনিয়ন অঞ্চলে মৃত পদার্থ জমা হয়ে থাকে, ফলে পচন স্তরে অজৈবিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাবে। ওই যে উপরে অনেক পরিমাণে জলজ জীবজ প্রাণী আছে, এই জলজ জীবজ প্রাণীগুলো মাটির নিচে চলে যাচ্ছে, এদের মৃতদেহ তলানিতে চলে যাচ্ছে এবং সেগুলো পচে গিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে তখন কি হবে, সেই অঞ্চলে হচ্ছে সেই তলদেশে পিএইচ এর পরিমাণ কমে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। জলাশয়ের পানিতে নিম্নলিখিত প্রকারের পিএইচ এর বিস্তার দেখা যায়। দুই ধরনের বিস্তার দেখা যায়, একটা হলো অ্যাসিড হেটারোগ্রেড বিস্তার এবং আরেকটি হলো অ্যালকালি হেটারোগ্রেড বিস্তার। অ্যাসিড হেটারোগ্রেড বিস্তার কি, কোনো কোনো জলাশয়ের পিএইচ পানির উপরের স্তরের থেকে নিচের স্তরে ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু জলাশয় তলদেশের কাছাকাছি গিয়ে পিএইচ আবার বাড়তে থাকে। প্রথমে যে কমে যায় এবং পরে বাড়ে সেটা কিন্তু পিএইচ এর অ্যাসিড স্কেলের দিকে হয়। সাধারণত ক্ষুদ্র জলাশয়ে এই ধরনের অবস্থা দেখা যায়। এখানে হাইপোনিম্ন অঞ্চলে অক্সিজেনের প্রাদুর্ভাব ঘটে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, হাইপোনিম্ন অঞ্চলে যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেহেতু পিএইচ হ্রাস পায়। এখানে এই যে চিত্রের মধ্যে দেখিয়েছি, দেখো চিত্রে এখানে পিএইচ এবং এখানে গভীরতা। হ্যাঁ, এই যে দেখো যে গভীরতা এই যে 0, 5, 10 ডিগ্রি এরকম আছে এবং উপরে দেখো পিএইচ এর মানটা আছে এই যে 6 ডিগ্রি, 6.5 ডিগ্রি এবং উপরে দেখো এই যে কম, উপরে কিন্তু বেশি, এই বেশিটাকে কিন্তু ধীরে ধীরে কমছে। হ্যাঁ, বেশিটা থেকে ধীরে ধীরে কমছে, এই যে হাইপোনিম্নের কাছে এসে কিন্তু পিএইচটা কি হলো, অনেক কমে গেল, তারপর কিন্তু আবার বাড়ছে, যে বাড়তে বাড়তে হাইপোনিম্নের অঞ্চলে গিয়ে বেড়ে যায়। যেটা বলেছি যে কেন আবার পুনরায় বেড়ে যাচ্ছে, কারণ ওই যে ফেরাস বা ম্যাঙ্গানিজ বাইকার্বনেট পানিতে চলে আসে, কার্বন ডাই অক্সাইডটা ব্যবহৃত হয়ে যায়, মার সৃষ্টি হয়, যার জন্য এটা কমে যায় এবং পিএইচ এর মানটা বেড়ে যায়। আচ্ছা, এরপর আমরা অ্যালকালি হেটারোগ্রেড বিস্তারটা বলবো। এক্ষেত্রে এপিলিমনিয়ন অঞ্চলে পিএইচ প্রায় নিউট্রাল বা অ্যালকালাইন থাকে। মেটালিমনিয়ন অঞ্চলে পিএইচ বৃদ্ধি পেয়ে তারপর ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। সাধারণত ধনাত্মক হেটারোগ্রেড অক্সিজেন কার্বের সাথে এই পিএইচ কার্বের সম্পর্ক থাকে। মেটালিমনিয়ন অঞ্চলে অত্যধিক ফটোসিনথেসিস হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায় এবং পিএইচ বৃদ্ধি পায়। আচ্ছা, এটা আমি লেখচিত্রের সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো উপরে পিএইচ এর পরিমাণ বেশি, এই যে দেখো যে 5, 6, 7 করে পিএইচ এর মানটা দেখিয়েছে, আর বামে কিন্তু গভীরতা দেখিয়েছে। তাইলে 0 হলো উপরে জলাশয় কিন্তু বেশি, এতে বেশি নামতে নামতে 5 মিটার গভীরতায়, দেখো 5 মিটার গভীরতায় মেটালিমনিয়ন অঞ্চলে কি হলো, এই যে পিএইচ এর মানটা বেড়ে গেল, এই যে অনেক বেড়ে গেছে, 8 এর উপরে চলে গেছে।
অ্যালকালিতে চলে গেছে, 7 থেকে বেশি হয়ে গেছে, হ্যাঁ 10-এর দিকে চলে যাচ্ছে। আবার তারপর কি হবে, এটা কমতে নিচের দিকে কি হচ্ছে, এই ধনাত্মকের ফলে নিচের দিকে আবার এই যে এটা কমতে আরো গভীরতা এটা কমে যাচ্ছে। তাইলে আমরা দেখছি যে সাধারণত কি হচ্ছে, যে এই যে উপরের দিকে অ্যালকালি হেটারোগ্রেডের যে উপরের দিকে যে পিএইচ ছিল সেটা মেটালিমনিয়ন অঞ্চলে অত্যধিক ফটোসিনথেসিস হয়, এখানে অত্যধিক ফটোসিনথেসিস হয় এই জায়গাটাতে, এবং এখানে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড যেহেতু ব্যবহৃত হয়ে যায় সেজন্য এখানে কি হবে, পিএইচ এর মানটা বৃদ্ধি পাবে। কাজে দুইটা কার্ভ থেকে উপরেটা ঋণাত্মক হেটারোগ্রেড এবং নিচেটি ধনাত্মক হেটারোগ্রেড, এর মাধ্যমে কিন্তু জলাশয়ে পিএইচ এর মানের বিস্তারটা দেখানো হলো বা দেখালাম। তোমরা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা প্রাকৃতিক জলাশয়ে পিএইচ এর মান নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক পানিতে বিভিন্ন সময় কি পরিমাণে পিএইচ এর মানটা থাকে। প্রাকৃতিক পানিতে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে কি তৈরি হয়, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন সৃষ্টি হয়, এবং ওই পানির পিএইচ এর মান বাইকার্বনেটের হাইড্রোলাইসিসের ফলে বাইকার্বনেটটা আবার হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, OH মাইনাস আয়ন উৎপন্ন করে। কাজেই প্রাকৃতিক পানিতে এই হাইড্রোক্সাইড আয়নের মিথস্ক্রিয়া দ্বারা পরিচালিত হয়ে ওই পানিতে জলাশয়ের পানিতে পিএইচ এর মানটা নির্ধারিত হবে। পিএইচ এর মানটা পরিচালিত হবে হাইড্রোক্সাইড আয়নের মিথস্ক্রিয়ার ফলে। এরপর আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে চরম পর্যায়ে প্রাকৃতিক পানি যখন চরম পর্যায়ে থাকে তখন এর পিএইচ কেমন থাকে, 2 থেকে 12 পর্যন্ত হতে পারে। যে সকল জলাশয় প্রধানত আগ্নেয়গিরি এলাকায় অবস্থিত, যাতে প্রচুর পরিমাণে শক্তিশালী খনিজ লবণ এবং বিশেষ করে সালফিউরিক অ্যাসিড থাকে, তাদের পিএইচ কম হবে, পিএইচ 4 দেখিয়েছে। তারপর হলো প্রাকৃতিক জলাশয়ে জৈব অ্যাসিডের উৎস থাকলে, বগ হ্রদ, স্ফেগনাম বগ ইত্যাদি থাকলে এদের পিএইচ এর মান কম হয়। স্ফেগনাম বগের পিএইচ হয় 3.3 থেকে 4.5 পর্যন্ত হয়ে থাকে। উচ্চ পিএইচ বিশিষ্ট হ্রদসমূহে, সাধারণত এন্ডোরিক এলাকায় এই ধরনের উচ্চ পিএইচ বিশিষ্ট হ্রদসমূহ দেখতে পাওয়া যায়, যাদের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম কার্বনেট থাকে, এবং বেশিরভাগ মুক্ত হ্রদে পিএইচ এর পরিমাণ 6 থেকে 9 এর মধ্যে থাকে। এরা বাইকার্বনেট ধরনের হয়ে থাকে। আর চুনযুক্ত খারা পানির হ্রদগুলোর বাফার শক্তিশালী হয়ে থাকে এবং এগুলোর পিএইচ 8 এর উপরে থাকে। আগ্নেয় শিলাযুক্ত এলাকার এবং চুয়ানো পানিযুক্ত এলাকার হ্রদ কম বাফার যুক্ত থাকে এবং অ্যাসিডীয় হয়ে থাকে, যাদের পিএইচ এর মান সাধারণত 7 এর কম থাকবে। আমরা জানি যে অম্লের মান সবসময় 7 এর কম থাকবে। 7 হলো নিরপেক্ষ মান, পিএইচ এর নিরপেক্ষ মান। আচ্ছা, এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস পানিতে সহজে দ্রবীভূত হয় না, কিন্তু ঠান্ডা পানিতে সহজে দ্রবীভূত হয়। এখানে একটু বোঝার আছে, নাইট্রোজেন গ্যাস পানিতে সহজে দ্রবীভূত হয় না, নরমাল পানিতে সহজে দ্রবীভূত হয় না, সাধারণ পানিতে, স্বাভাবিক পানিতে, কিন্তু ঠান্ডা পানিতে সহজে দ্রবীভূত হয়। পানিতে পাওয়া বেশিরভাগ নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে আসে, কিন্তু তারপরও কিছু কিছু নাইট্রোজেন পচনের শেষ পরিণতি হিসেবে জলাশয়ের পচন স্তরে উৎপন্ন হয়। এই বিষয়টা হলো যে আমরা জানি যে ওই যে জীবদেহ মরে গিয়ে মৃত হয়ে কোথায় যায়, জলাশয়ের তলদেশে যায় বলেছি। হ্যাঁ, সেখানে কি হয়, অণুজীব দ্বারা পচন হয় এগুলো, এবং প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এগুলো কিন্তু আগের লেকচারের প্রথম দিকে ভালোভাবে বোঝানো হয়েছে, বলা হয়েছে। এর সাথে আমি আরেকটা কথা কিন্তু বলেছি যে অন্যান্য বস্তু উৎপন্ন হয়, সেটার মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে। এখানে আমি সেই বিষয়টা আলোচনা করছি। ওই যে পচন হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তার সাথে কিন্তু কিছু পরিমাণে নাইট্রোজেনও উৎপন্ন হয়, সেই কথাটাই এখানে বলা হয়েছে। এর নাইট্রোজেনের আরো বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। শীতের সময় এপিলিমনিয়ন অঞ্চলে এই গ্যাস প্রচুর পরিমাণে থাকে, যেহেতু ঠান্ডা, শীতকালে ঠান্ডা, জলাশয়ের পানি ঠান্ডা থাকে, সেই জন্য এপিলিমনিয়ন মানে উপরের স্তর, জলাশয়ের উপরের স্তরে প্রচুর পরিমাণে এই গ্যাসটা থাকবে। এমনকি শীতের শেষে মিশ্রণের সময় জলাশয়ের সব গভীরতায় সম্পৃক্ত অবস্থায় এই নাইট্রোজেন গ্যাসও পাওয়া যায়, যেহেতু ঠান্ডা, পানি ঠান্ডা থাকে, এটাই প্রধান কারণ। আচ্ছা, তারপরে দেখো গ্রীষ্মের সময়, গ্রীষ্মকালে যখন প্রচুর তাপমাত্রা থাকে পানিতে, প্রচুর সূর্যের আলো পড়ে, পানি প্রচুর গরম হয়,
সেই সময় থার্মোক্লাইন অঞ্চলের নিচে, থার্মোক্লাইন মানে কিন্তু মেটালিমনিয়ন, এপিলিমনিয়নের পরের অঞ্চলটা, থার্মোক্লাইন অঞ্চলের নিচে নাইট্রোজেনের পরিমাণ এপিলিমনিয়ন অঞ্চল হতে বেশি হয়। কেন? কারণ গ্রীষ্মকালে এপিলিমনিয়ন উপরের অঞ্চলে কিন্তু তাপমাত্রা বেশি, সেই তুলনায় কিন্তু নিচে থার্মোক্লাইন বা মেটালিমনিয়ন অঞ্চলে তাপমাত্রা কম, সেই জন্য এপিলিমনিয়ন অঞ্চল থেকে মেটালিমনিয়ন বা আমরা এখানে যেটা বলেছি যে থার্মোক্লাইন অঞ্চলে নাইট্রোজেনের পরিমাণ বেশি। হ্যাঁ, আচ্ছা, শরৎকালে কি হয় দেখো, শরৎকালীন সংমিশ্রণের সময় জলাশয়ের সমস্ত পানিতে নাইট্রোজেনের পরিমাণ সমান হয়। হ্যাঁ, শরৎকালে পানি ঠান্ডা থাকায় গ্রীষ্মের তুলনায় নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। শরৎকালে অত তোমরা জানো যে অত গরম পড়ে না, অত তাপমাত্রা বেশি হয় না, সেজন্য এই অবস্থাটা আমরা দেখতে পাই। কিন্তু নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার জন্য সাধারণ জলাশয় তত্ত্বের দিক থেকে, যেহেতু নাইট্রোজেন নিষ্ক্রিয়, এটা কিছুটা অংশগ্রহণ করছে না, সেই জন্য জলাশয় তত্ত্বের দিক থেকে এই গ্যাসের তেমন কোনো প্রাধান্য নেই। অর্থাৎ এটা যে জমা থাকছে বা ইয়ে থাকছে, এটাতে সেরকম কোনো প্রাধান্য পাচ্ছে না, হ্যাঁ, জলাশয়ের ক্ষেত্রে। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, পানিতে নাইট্রোজেনের উৎস নিয়ে আলোচনা করব। পানিতে নাইট্রোজেনের উৎস হলো তিনটি। একটা হলো জলাশয়ের উপর সরাসরি বৃষ্টিপাত, জলাশয়ের উপরে সরাসরি বৃষ্টিপাত হবে, এবং 2 নাম্বার হলো পানি এবং তলদেশের কাদায় নাইট্রোজেন আত্তীকরণ, এবং 3 নাম্বার হলো পৃষ্ঠদেশীয় পানির প্রবাহ এবং ভূনিম্নস্থ পানির চুয়ামি। এরপর আমরা নাইট্রোজেনের পতন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি কি কারণে নাইট্রোজেনের জলাশয়ে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়। হ্যাঁ, তাহলে কি ভাবে কমে যায়? জলাশয় হতে বের হয়ে যাওয়া পানি প্রবাহের সাথে নাইট্রোজেন বের হয়ে গেলে জলাশয়ে নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে, যদি প্রবাহ থাকে। যে জলাশয়ের সাথে যদি পানি বের হয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে, প্রবাহ থাকে, সেভাবে বের হয়ে গেলে সেই সাথে নাইট্রোজেনও বের হয়ে যাবে এবং নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে। আচ্ছা, আর জলজ ব্যাকটেরিয়া কর্তৃক ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রেটের আণবিক নাইট্রোজেন রূপান্তর করে এবং বায়ুমণ্ডলে ফিরে যায়, সেইভাবে নাইট্রোজেন কমে যায়। অর্থাৎ এটা কি বলেছে, জলজ ব্যাকটেরিয়া কর্তৃক ডিনাইট্রিফিকেশন হয়। ডিনাইট্রিফিকেশন হলে কি হয়, যে নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে পড়ে, তাই না? তাইলে নাইট্রোজেন যখন নাইট্রেট থেকে মুক্ত হয়, সেটা কি গ্যাসীয় ফর্ম হয়ে যায়, নাইট্রোজেনের গ্যাসীয় ফর্ম। এই গ্যাসীয় ফর্ম তার জলজ পানিতে থাকবে না, সেটা কি হবে, বায়ুমণ্ডলে চলে যাবে। পানি থেকে গ্যাসীয় ফর্মে যখন চলে যায় তখন বায়ুমণ্ডলে ফিরে যায়। তাই এইভাবেও কি হয়, নাইট্রোজেনের পরিমাণ জলাশয়ে কমে যেতে পারে। নাইট্রোজেনের প্রভাব যদি আমরা আলোচনা করতে যাই, যে খুব বেশি পরিমাণে এই গ্যাস পানিতে থাকলে মাছের অসুবিধা হয়। নাইট্রোজেন যদি জলাশয়ে না থাকে, জৈবিক উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জৈবিক কাজে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়ে নাইট্রোজেনের ভূমিকা রয়েছে, প্রভাব রয়েছে। আচ্ছা, এরপরে আজকে সবশেষ টপিকটি আমি আলোচনা করবো হ্রদের নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র জড় পরিবেশ ও জীবদেহের মধ্যে নাইট্রোজেনের পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা নাইট্রোজেন চক্র বলি। আর জলজ পরিবেশে নাইট্রোজেন ঘটিত যৌগ, পরিবেশে যে আমরা নাইট্রোজেন ঘটিত যৌগ দেখি, যৌগ হ্রদের পানি ও তলানি, বায়ুমণ্ডল এবং জলজ জীব মানে উদ্ভিদ ও প্রাণী, জলজ জীবদেহের মাধ্যমে চক্রাকারে আবর্তিত হয়। পরিবেশের এই নাইট্রোজেন ঘটিত যৌগ, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যৌগের মাধ্যমে হ্রদের পানীয় তলানিতে, বায়ুমণ্ডল এবং জলজ জীবদেহের মাধ্যমে চক্রাকারে আবর্তিত হয়ে বায়ুমণ্ডল ও হ্রদের পানির নাইট্রোজেনের পরিমাণের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, অর্থাৎ বায়ু থেকে পানিতে, পানি থেকে বায়ুতে, বায়ু থেকে পানিতে আসলে পানি থেকে জলজ জীব মারা যায়, নিচে যাচ্ছে, নিচে গিয়ে আবার সেটা জৈবিক উৎপাদন হচ্ছে, জৈবিক উৎপাদন হয়ে এটা আবার জলজ উদ্ভিদ কর্তৃক গৃহীত হচ্ছে, আবার সেখান থেকে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, এভাবে একটা চক্র সম্পন্ন হচ্ছে। এই চক্রাকার আবর্তনকে হ্রদের নাইট্রোজেন চক্র বলে, জলাশয়ের নাইট্রোজেন চক্র বলে। কাজে জলাশয়ের নাইট্রোজেন চক্র কি তোমরা বুঝতে পারছো। এরপর আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে একটা চিত্রের সাহায্যে আমি নাইট্রোজেন চক্রটা দেখিয়েছি, একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। আমি এই নাইট্রোজেন চক্রটা এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি, সুবিধা হবে না। প্রথমে আমরা দেখি যে বায়ুমণ্ডল থেকে কি ভাবে এই জলাশয়ের মধ্যে নাইট্রোজেনটা আসে। বায়ুমণ্ডল থেকে 3 ভাবে নাইট্রোজেন এই জলাশয়ের মধ্যে আসতে পারে। একটা হলো ভৌত নাইট্রোজেন সংবদ্ধন, শিল্প কারখানা থেকে যে ধোঁয়া বা নাইট্রোজেন অক্সাইড নির্গত করে
পরে তা জারিত হয়ে নাইট্রেটে পরিণত হয়, সেভাবে আসে এবং নাইট্রোজেনের জীবজ সংবর্ধন হয়ে থাকে। তো বাতাসের থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা কিভাবে হয়? বিদ্যুৎ ক্ষরণের ফলে, বিদ্যুৎ চমকায় যে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ চমকায়, সেভাবে বিদ্যুৎ ক্ষরণের ফলে নাইট্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে নাইট্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়, যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিডে এবং পরবর্তীতে নাইট্রেট ও নাইট্রেটে রূপান্তরিত হয়ে যায়। এই এবং নাইট্রোজেন সংবর্ধনের এই প্রক্রিয়াটিকে ভৌত নাইট্রোজেন সংবর্ধন বা ফিজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন বলে, যেটা আমি প্রথমে বলেছি। আচ্ছা, এরপর হলো আণবিক নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। হ্যাঁ, পানিতে জৈবিক নাইট্রোজেন সংবর্ধন বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া দ্বারা হয়, নীলাভ সবুজ শৈবাল দ্বারা সংগঠিত হয়। নাইট্রোজেনের এই সংবর্ধনকে বলা হবে জৈবিক নাইট্রোজেন সংবর্ধন, অর্থাৎ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। এরপর আমরা যেটা আলোচনা করব যে জীবজ নাইট্রোজেন সংবর্ধনে উৎপাদিত অ্যামোনিয়া আত্তীকরণ প্রক্রিয়ায় জৈব যৌগে রূপান্তরিত হয়। আত্তীকরণ প্রক্রিয়াকে কি বলে? অ্যামোনিফিকেশন বলা হয়। এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর এদের দেহে বিদ্যমান নাইট্রোজেন গঠিত জৈব যৌগ হ্রদে অবস্থিত একাধিক ব্যাকটেরিয়া দ্বারা অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত হয়। ওই যে মৃতদেহ পচা ব্যাকটেরিয়া দ্বারা পচে দেয় এবং পচে গিয়ে সেটা ব্যাকটেরিয়া কি করে? অ্যামোনিয়াম আয়নে রূপান্তর করে। এই অ্যামোনিয়াম আয়ন নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রোজোমোনাস ও নাইট্রোব্যাক্টার দ্বারা প্রথমে নাইট্রেট এবং পরে নাইট্রেটে পরিণত হয় এবং হ্রদের ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া দ্বারা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে এই নাইট্রেট, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড নাইট্রোজেনে পরিবর্তিত হয়। এবং যখন নাইট্রোজেনে পরিবর্তিত হয়, তোমরা বুঝতে পারছো যে এটা গ্যাসীয় অবস্থায় ফিরে গেলে, এবং গ্যাসীয় অবস্থায় ফিরে গেলে এটা বায়ুমণ্ডলে চলে যাবে। কাজেই কিভাবে চক্রাকারে ঘুরছে তোমরা বুঝতে পারছো। এখানে আমি চিত্রের মধ্যে আরেকটু বুঝিয়ে দেই। এই যে ডান দিকে দেখো এপিলিমনিয়ন, হাইপোলিমনিয়ন, তলানি দেশ দেখানো হচ্ছে, অর্থাৎ জলাশয়ে বিভিন্ন স্তর দেখানো হয়েছে। উপরে বায়ুমণ্ডল রাখা হয়েছে, এই যে বায়ুমণ্ডল। এর পাশে ওই যে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এগুলোর দ্বারা যে আত্তীকরণ হয় সেটা দেখানো হয়েছে। এখানেও তাই, হাইপোলিমনিয়ন অঞ্চলে অ্যাজোটোব্যাক্টার, হ্যাঁ, এগুলো দ্বারা কি হচ্ছে? নাইট্রোজেন ধৃত হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ আত্তীকরণ হচ্ছে, সেটা দেখানো হয়েছে। এবং তলানিতে যে ক্লস্ট্রিডিয়াম দ্বারা যে নাইট্রোজেন ধৃত হচ্ছে বা অ্যামোনিফিকেশন হচ্ছে, এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, নাইট্রোজেন আত্তীকরণ হচ্ছে, সেই বিষয়গুলো দেখানো হয়েছে। কাজে দেখো এই যে বায়ুমণ্ডল থেকে, এখানে এই যে উপরে দেখো বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন আসছে, সেটা এপিলিমনিয়নে যে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, আবার এখানে যাচ্ছে একদম তলদেশে চলে যাচ্ছে। আবার এখানে কি হচ্ছে? এখানে এই যে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেন দ্বারা নীলাভ সবুজ শৈবাল দ্বারা আত্তীকরণ হয়ে যে জৈব নাইট্রোজেন হচ্ছে, এই জৈবিক নাইট্রোজেন আবার নিচে চলে যাচ্ছে মৃত হয়ে। আবার এখানে কি হচ্ছে? এটা এখান থেকে এই জৈব নাইট্রোজেন আবার এই যে অ্যামোনিফিকেশনের দ্বারা আত্তীকরণ হয়ে অ্যামোনিফিকেশন হচ্ছে, অ্যামোনিয়াম হচ্ছে। এখান থেকে আবার নাইট্রিকরণ দ্বারা এই নাইট্রেট আবার জৈব নাইট্রেটে যাচ্ছে, দেখতে পেলে। আবার এই যে হাইপোলিমনিয়নে দেখো যে ডিনাইট্রিকরণ হচ্ছে, আত্তীকরণ হচ্ছে, যে অ্যামোনিয়াম আত্তীকরণ হয়ে যে জৈব নাইট্রোজেন হচ্ছে, আবার নাইট্রেট হয়ে সেভাবেও কিন্তু ডিনাইট্রিফিকেশন হয়ে এই যে অ্যাজোটোব্যাক্টার দ্বারা নাইট্রোজেন ধৃত হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আবার এই যে উপরে চলে যাচ্ছে, বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এই যে একদিক দিয়ে নিচে নামছে, আরেক দিক দিয়ে কিন্তু উপরে চলে যাচ্ছে, এখান থেকে উপরে চলে যাচ্ছে। এবং তলদেশে দেখো এই যে নাইট্রোজেন ধৃত হচ্ছে ওই যে ক্লস্ট্রিডিয়াম দ্বারা, আবার এখানে অ্যামোনিফিকেশন হচ্ছে, এই যে জৈব নাইট্রোজেনটা আবার অ্যামোনিফিকেশন হচ্ছে, আবার হাইপোলিমনিয়নের অঞ্চলে যাচ্ছে। কাজে এই যে এখানে একদিক দিয়ে বায়ুমণ্ডল থেকে আসছে, আবার একদিক দিয়ে এই যে হাইপোলিমনিয়ন থেকে বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। কাজে দেখো একটা চক্র সংগঠিত হয়েছে, এটাকে নাইট্রোজেন চক্র বলছে। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কারো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। তোমরা ভিডিও অন করো এবং অডিও অন করো, আমি তোমাদের সাথে একটু কথা বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন হও, কারা কারা আছো একটু ভিডিও অন করো। ফারহানা, তুমি কি আছো? তোমরা থাকলে কথা বলো। তোমরা মনে হয় তোমরা সংযুক্ত হয়েছিলে, এখন হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে, পুনরায় সংযুক্ত হতে হয়তো পারোনি বা কিছু। তাহলে আজকে লেকচারটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।